আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি এর লেকচার নাম্বার 13, যেখানে আমরা ফর্মুলা ফর সাইজ অ্যান্ড রেজিস্ট্যান্স অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টরস অর্থাৎ বিদ্যুৎ পরিবাহীর সাইজ ও রেজিস্ট্যান্সের সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। আমরা প্রথমেই দেখব যে পরিবাহীর রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে। আমরা সাধারণত জানি পরিবাহীর রেজিস্ট্যান্স কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো হচ্ছে পরিবাহীর রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্য এর উপর নির্ভরশীল, যাকে এল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য কতটুকু তার উপরে পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে। দুই, পরিবাহীর রেজিস্ট্যান্স এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রফলের উপরে কি পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে। তিন, পরিবাহীর রেজিস্ট্যান্স এর উষ্ণতা এবং উপাদানের উপর নির্ভরশীল, অর্থাৎ পরিবাহীর রেজিস্ট্যান্সের আশেপাশের তাপমাত্রা কেমন আছে তার উপরে এর রেজিস্ট্যান্স নির্ভর করে। এবং পরিবাহীটি কি উপাদান দিয়ে তৈরি, তামা না অ্যালুমিনিয়াম, এই উপাদানের উপরে পরিবাহীর রেজিস্ট্যান্স নির্ভর করে। তাহলে আমরা দেখতেছি পরিবাহীর রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, উষ্ণতা অর্থাৎ তাপমাত্রার উপর নির্ভরশীল এবং পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। এই চারটি জিনিসের উপরে পরিবাহীর রেজিস্ট্যান্স কি নির্ভর করে। এখন আমরা দেখব যে রেজিস্ট্যান্সের সূত্রটি কি। আমরা যেহেতু দেখলাম যে পরিবাহী রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভরশীল সেটা আমরা জেনে গেছি, তাহলে আমরা এখন দেখব পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্রটি কি। পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের সমানুপাতিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ পরিবাহী রেজিস্ট্যান্স যে দৈর্ঘ্যের উপর নির্ভরশীল ছিল সেই দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর যে নির্ভরশীল ছিল সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। পরিবাহী রেজিস্ট্যান্সের উপাদানের গুণাগুণ এবং উষ্ণতার উপর নির্ভর করে যখন অন্যান্য বিষয় স্থির থাকে। যদি পরিবাহীর দৈর্ঘ্য এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকে তখন পরিবাহীর রেজিস্ট্যান্স ওই পরিবাহীর উপাদানের গুণাগুণ এবং পরিবাহীর আশেপাশের যে টেম্পারেচার বা উষ্ণতা বা তাপমাত্রা তার উপর নির্ভর করে। কখন? যখন কি দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি স্থির অবস্থায় থাকবে। তাহলে রেজিস্ট্যান্সের সূত্রটি হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। পরিবাহীর রেজিস্ট্যান্স উপাদানের গুণাগুণ এবং উষ্ণতার উপর নির্ভর করে যখন অন্য বিষয়গুলো স্থির থাকে। অন্য বিষয় বলতে এই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই দুটাকে বোঝানো হয়েছে। তাহলে এই রেজিস্ট্যান্সের সূত্রকে যদি আমরা গাণিতিকভাবে ছোট করে লিখি তাহলে আমরা বলতে পারি যে পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের সমানুপাতিক, যেটা আমাদের সূত্রতে ছিল সেটাই এখানে লেখা হয়েছে যে দৈর্ঘ্যের সমানুপাতিক। এখানে বলা হয়েছিল যে পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের সমানুপাতিক, ঠিক একই কথা এখানে পয়েন্ট আকারে লেখা হয়েছে যে পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের সমানুপাতিক, যাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি কি আর সমানুপাতিক এল। দুই, পরিবাহী রেজিস্ট্যান্স এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্সের সূত্রে যেটা বলা হয়েছিল যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, সেটাই এখানে 2 নম্বরে লেখা হয়েছে যে পরিবাহী রেজিস্ট্যান্স এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর ব্যস্তানুপাতিক, যাকে আমরা গাণিতিকভাবে যদি লিখতে চাই তাহলে সেটাকে আমরা লিখতে পারি কি আর সমানুপাতিক 1/a। এবং 3, পরিবাহী রেজিস্ট্যান্স এর উষ্ণতা ও উপাদানের উপর নির্ভরশীল, যেটা আমাদের শেষের দিকেই রেজিস্ট্যান্সের সূত্রে বলা হয়েছিল যে পরিবাহী রেজিস্ট্যান্স
উপাদানের গুণাগুণ এবং উষ্ণতার উপর নির্ভরশীল করে যখন অন্য বিষয়গুলো কি স্থির থাকে, যখন কি রেজিস্ট্যান্সের দৈর্ঘ্য এবং রেজিস্ট্যান্সের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই দুইটা স্থির থাকবে, তখন আমাদের এই পরিবাহী রেজিস্ট্যান্স উষ্ণতা অর্থাৎ তাপমাত্রা এবং পরিবাহীর উপাদান এই দুটির উপর নির্ভরশীল হবে। তাহলে আমরা এই তিনটি পয়েন্ট থেকে যদি রেজিস্ট্যান্সের সূত্র নির্ণয় করতে যাই, তাহলে আমরা লিখতে পারবো যে প্রথম সূত্র যদি আমরা লিখি যে রেজিস্ট্যান্সের সূত্র প্রথমটা হবে কি আর সমানুপাতিক এল, যেটা আমাদের ১ নম্বরেই বলা আছে যে আর সমানুপাতিক এল, যখন কি তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদান এই তিনটি উপাদান কি থাকবে স্থির অবস্থায় থাকবে, তখন হবে যে পরিবাহী রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্যের কি সমানুপাতিক হবে, যখন তাপমাত্রা, প্রস্থচ্ছেদ, উপাদান কি স্থির অবস্থায় থাকবে। ২ আর সমানুপাতিক 1/a, যেটা আমাদের ২ নম্বরে বলা ছিল যে আর সমানুপাতিক 1/a, সেটাই কি এখানের ২ নম্বর সূত্র। যখন কি আমাদের তাপমাত্রা, দৈর্ঘ্য, উপাদানের গুণাগুণ কি হবে স্থির অবস্থায় থাকবে, তখন রেজিস্ট্যান্স কি হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অবস্থায় থাকবে। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ যদি বৃদ্ধি পায় তাহলে রেজিস্ট্যান্স কমবে, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে তাহলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে, অর্থাৎ একটা আরেকটার বিপরীত অবস্থায় থাকবে। ৩ আর সমান সমান রো এল বাই এ, যখন কি এই তাপমাত্রা এবং উপাদান কি স্থির অবস্থায় থাকে, তখন হচ্ছে কি আর সমান সমান রো এল বাই এ। এই দুইটা সূত্র থেকে এই ৩ নাম্বার সূত্রটা এসেছে। তাহলে আমরা এখন একটু দেখি যে এই দুইটা সূত্র থেকে ৩ নম্বর সূত্রটা কিভাবে এসেছে। আমরা প্রথমেই জানি কি আর সমানুপাতিক এল, অর্থাৎ রেজিস্ট্যান্স পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। যদি কি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকে, উষ্ণতা এবং উপাদান স্থির অবস্থায় থাকে, তাহলে কি রেজিস্ট্যান্স পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এল। এটা আমরা ১ নম্বর সমীকরণ দিয়ে দিলাম, এটা আমরা কি জানি। এবং ২ নাম্বারটা আমরা জানি যে রেজিস্ট্যান্স পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক 1/a। যদি পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর উপাদান, পরিবাহীর উষ্ণতা স্থির অবস্থায় থাকে, এই দুইটা কিন্তু আমরা জানি। তাহলে এই ১ নাম্বার এবং ২ নাম্বার সমীকরণ হতে আমরা কি পাই? ১ নাম্বার এবং ২ নাম্বার সমীকরণ হতে পাই আমরা আর সমানুপাতিক এল বাই এ। কারণ হচ্ছে ১ নম্বর সমীকরণে এলটা কি উপরের দিকে আছে, অর্থাৎ এই এল এর নিচে 1 আছে, তাই এল উপরে আছে। এবং এই ২ নম্বর সমীকরণে এটা কি 1 এর নিচে আছে, অর্থাৎ এ নিচে আছে, তাই এখানে নিচে দিয়ে দিলাম। এবং এই এলটা উপরের দিকে আছে, তাই এলটাকে এখানে কি উপরের দিকে দেওয়া হয়েছে। তাই এই ১ নম্বর এবং ২ নম্বর সমীকরণ হতে আমরা বলতে পারি যে আর সমানুপাতিক কি এল বাই এ। এই সমানুপাতিক চিহ্নকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি যে আর সমান সমান কি রো এল বাই এ। এই সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে এখানে রো বসছে, এটাকে রো বলা হয়। এই সমানুপাতিক চিহ্নকে উঠায় দেওয়ার ফলে কি একটা ধ্রুব সংখ্যা বসছে, যাকে আমরা রো দ্বারা প্রকাশ করলাম। এই রো কে বলা হয় কি আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, যাকে ওহম পার মিটারে প্রকাশ করা হয়। এই আপেক্ষিক রোধ কি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স কি সেটা নিয়ে আমরা সামনের স্লাইডে বিশ্লেষণ করব। আপাতত আমরা দেখি যে আর সমান সমান রো এল বাই এ কিভাবে আসলো। তাহলে এই ১ নাম্বার এবং ২ নাম্বার সমীকরণ হতে প্রথমে আমরা আর সমানুপাতিক এল বাই এ বসাইতে পারি, এবং এই সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে দিয়ে কি একটা কনস্ট্যান্ট অর্থাৎ রো কে বসানো হয়েছে, যেটা কি আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স প্রকাশ করে। তাহলে এই রেজিস্ট্যান্সের সূত্র হতে আমরা দুটি সমীকরণ প্রথমে বসাইতে পারি। সেটা হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স দৈর্ঘ্যের সমানুপাতিক, সেটা হলো কি আর সমানুপাতিক এল।
এবং 2 নাম্বার হচ্ছে পরিবাহী রেজিস্ট্যান্স প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে কি আর সমানুপাতিক 1/a। এই 1 এবং 2 নম্বর সমীকরণ হতে কি আমরা এই 3 নাম্বার সমীকরণটি পেয়েছি। আর এই 3 নাম্বার সমীকরণ কিভাবে পেয়েছি সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই বিশ্লেষণ করেছি। আর এই 3 নাম্বার সমীকরণটাই হচ্ছে কি রেজিস্ট্যান্সের সূত্র, যেটা হচ্ছে কি আর সমান সমান রো এল বাই এ। যখন কি তাপমাত্রা এবং উপাদান কি হয় স্থির অবস্থায় থাকে, তখন এই সূত্রটি কি হবে আমাদের প্রযোজ্য হবে, মানে ব্যবহার করা হবে। তাহলে রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে কি আর সমান সমান রো এল বাই এ। তাহলে আমরা রেজিস্ট্যান্সের সূত্র পেলাম কি আর সমান সমান রো এল বাই এ। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই আর রো এল এ এগুলা কি প্রকাশ করে। প্রথমেই আমরা দেখব যে আর দ্বারা কি প্রকাশ করা হয়। আর হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং রো হচ্ছে আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই চারটাই হচ্ছে কি আমাদের রেজিস্ট্যান্সের সূত্রের ক্ষেত্রে ব্যবহৃত হবে। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থ, উপাদান এর গুণাগুণ ও উষ্ণতা এর যে কোনো একটি অজানা মাত্রা বের করতে কি এই সূত্র প্রয়োজন হবে। আমরা যখন এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করব তখন আমাদের এই সূত্রটি খুবই কি ব্যবহৃত হবে। যেখানে কি যেখানে আমাদের যে কোনো তিনটা মান দেওয়া থাকবে এবং একটি মান বের করতে বলা হবে। সেখানে আমাদের আপেক্ষিক রোধ, এল, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই তিনটে যদি দেওয়া থাকে তাহলে রেজিস্ট্যান্সের মান বের করা যাবে। অথবা এল, এ, আর এই তিনটা যদি দেওয়া থাকে তাহলে আপেক্ষিক রোধ রো এর মান বের করা যাবে। অথবা যদি আর, রো, এ এই তিনটার মান দেওয়া থাকে তাহলে পরিবাহীর দৈর্ঘ্যের মান বের করা যাবে। অথবা যদি আমাদের দৈর্ঘ্য এল, রেজিস্টিভিটি রো এবং রেজিস্ট্যান্স আর এর মান দেওয়া থাকে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর মান এই সূত্র থেকেই বের করা যাবে। এই কথাটাই এখানে বলা হয়েছে যে পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদানের গুণাগুণ ও উষ্ণতা যাকে আপেক্ষিক রোধ দ্বারা প্রকাশ করা হয়, যে কোনো একটির অজানা মাত্রা বের করতে কি এই সূত্রটি ব্যবহার করা হয়। স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ, আমরা কিছুক্ষণ আগেই এই বিষয় নিয়েই আলোচনা করতেছিলাম যে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ কি সেটা আমরা এখন দেখব। কোন পদার্থের 1 মিটার দৈর্ঘ্য, 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধকে ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলে। অর্থাৎ কোন পদার্থের 1 মিটার দৈর্ঘ্য এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধকে বলা হবে কি ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা, অর্থাৎ গ্রিক অক্ষর রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রো হচ্ছে কি আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স, যাকে কি ওহম মিটার হিসেবে প্রকাশ করা হয়। এখন আমরা এই স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধের সূত্র দেখব। এখন আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ নির্ণয় করার সূত্রটি দেখব। আমরা জানি রেজিস্ট্যান্সের সূত্র কি আর সমান সমান রো এল বাই এ। এই সূত্র থেকেই কি আমরা আপেক্ষিক রোধ অর্থাৎ রো এর সূত্রটি বের করব। তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পারি কি আর সমান সমান রো এল বাই এ। একই কথা, এই রোটাকে কি আমরা এই রোটা এখানে থাকা যে কথা আর এই এল এর সাথে উপরে থাকা কি একই কথা, সেটাই আমরা একটু সাজিয়ে লিখলাম। এখন যদি আমরা এই অংশটাকে একটু ভেঙে গুছিয়ে লিখি তাহলে আরো পরিষ্কার বোঝা যাবে যে এই আরটা কি আছে এই এর সাথে কি আর আর গুণ করে যদি আমরা দেই তাহলে এটা আরো সহজ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি এই আর ইন্টু এ এবং এই পাশে থাকলো কি রো এল, অর্থাৎ এই এটা এখানে ভাগ আকারে ছিল, সমানের এই পাশে চলে যাওয়াতে কি আর এর সাথে কি গুণ আকারে বসেছে, আর এই পাশে কি শুধু রো এল থাকলো। আমাদের লক্ষ্য হচ্ছে কি শুধু রো কে এখানে রাখা। তাহলে আমরা লিখতে পারি কি
রো যদি রাখি তাহলে এই এলটা কি সমানের এই পাশে যদি চলে যায় তাহলে কি ভাগ আকারে বসবে, কারণ কি এই এলটা এই রো এর সাথে কি আছে, গুণ আকারে আছে। তাই আমরা যদি রো কে রাখি, এলটাকে যদি এই সমানের এই পাশে পাঠিয়ে দিই তাহলে এই এলটা আর এ এর নিচে ভাগ আকারে বসবে, যেটা এই সমীকরণে দেখানো হয়েছে। অর্থাৎ রো সমান সমান কি আর এ বাই এল। এটাই হচ্ছে কি আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্স বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের সূত্র। এই স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধকে বিভিন্ন এককে প্রকাশ করা হয়ে থাকে। ক, সিজিএস পদ্ধতিতে একে ওহম সেন্টিমিটার হিসেবে প্রকাশ করা হয়। খ, এফপিএস পদ্ধতিতে একে ওহম ইঞ্চিতে প্রকাশ করা হয়। এবং গ, এমকেএস পদ্ধতিতে ওহম মিটার হিসেবে প্রকাশ করা হয়। এই এমকেএস পদ্ধতিটাই বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে আমাদের গাণিতিক সমস্যার ক্ষেত্রে। আর যদি আপেক্ষিক রেজিস্ট্যান্স ওহম সেন্টিমিটার বা ওহম ইঞ্চিতে দেওয়া হয় তাহলে ওই ওহম সেন্টিমিটার বা ওহম ইঞ্চিকে ওহম মিটারে কনভার্ট করে বা রূপান্তর করে নিয়ে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয়। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম সেন্টিমিটার, সেটা হলো সিজিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে ওহম ইঞ্চি এবং এমকেএস পদ্ধতিতে ওহম মিটার। এই তিনটি হচ্ছে আমাদের স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধের একক। তবে সাধারণত এমকেএস পদ্ধতিতে অর্থাৎ ওহম মিটারে বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ করা হয়ে থাকে। আমরা জানি কি পরিবাহী গোলাকার বৃত্তের মতো দেখতে, তাই না? অর্থাৎ পরিবাহীটির মাথাটা যদি আমরা দেখি তাহলে কি সেটা কি একটা গোলাকার বৃত্তের মতো। তাই আমাদেরকে যদি বৃত্তের ব্যাস বা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, অর্থাৎ ওই পরিবাহীর ব্যাস বা ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে ওই পরিবাহীর ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমাদের জানা খুবই জরুরি। কারণ আমাদের গাণিতিক সমস্যার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পরিবাহীর ব্যাস বা পরিবাহীর ব্যাসার্ধ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের গাণিতিক সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব সেটা নিয়ে একটু চিন্তায় পড়ে যেতে হয়। তাই আমরা এই বেসিক স্লাইডটি তৈরি করেছি, যাতে আমাদের গাণিতিক সমস্যার ক্ষেত্রে যদি পরিবাহীর ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে যেন আমরা সহজেই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি। প্রথমে আমরা চিন্তা করলাম কি এটি একটি বৃত্তের মতো গোলাকার পরিবাহী, যার কেন্দ্রবিন্দু হচ্ছে কি ও। এই ও থেকে এই পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে কি ব্যাসার্ধ, যাকে কি ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এবং এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সমস্ত এরিয়াকে বলা হচ্ছে কি ব্যাস, যাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আমাদের গাণিতিক প্রশ্নের ক্ষেত্রে হয় এই ব্যাসার্ধ দেওয়া থাকে আর না হলে এই ব্যাসের মান দেওয়া থাকে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি বৃত্তের অর্ধ অংশ, অর্থাৎ অর্ধেকটুকু এরিয়া। আর ব্যাস হচ্ছে বৃত্তের সম্পূর্ণ এরিয়াটাকে বলা হচ্ছে ব্যাস। যদি এই সম্পূর্ণ সরল রেখা যদি ব্যাস হয়ে থাকে তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু কি একটি ব্যাসার্ধ এবং এই বিন্দু থেকে এই বিন্দু কি আরেকটি ব্যাসার্ধ। অর্থাৎ এই অংশটুকু একটি ব্যাসার্ধ আমরা বলতে পারি এবং এই অংশটুকু কি একটি ব্যাসার্ধ বলতে পারি। কারণ হচ্ছে আমরা চিত্রের সাহায্যে প্রথমেই দেখাইছি কি যে এই জিরো থেকে এই বিন্দু অর্থাৎ এইটুকু অংশ হচ্ছে কি ব্যাসার্ধ। যদি এইটুকু অংশ ব্যাসার্ধ হয় তাহলে এইটাও একটা ব্যাসার্ধ, এইটুকু অংশ ব্যাসার্ধ, তাহলে ব্যাস তো হচ্ছে দুটি ব্যাসার্ধ সমন্বয়। তাহলে আমরা সহজেই বলতে পারি কি এই এই বিন্দু থেকে এই বিন্দু কি ব্যাস অর্থাৎ ডি, আর এই ডি এর মান হবে কি 2r, অর্থাৎ দুটি আর হচ্ছে কি একটি ব্যাস। অর্থাৎ এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধর যোগ করলে আমরা কি পাবো, দুটি ব্যাসার্ধ পাবো অর্থাৎ 2r পাবো। আর এই 2r সমান সমান কি আমরা ব্যাস লিখতে পারি। অন্যদিকে আমরা জিরো থেকে এই বিন্দু পর্যন্ত আমরা কি ধরছি, ব্যাসার্ধ ধরছি। তাহলে ব্যাসার্ধ হবে কি আর সমান সমান d/2, অর্থাৎ ব্যাসের অর্ধেক হবে। যেহেতু ব্যাস হচ্ছে কি এই সম্পূর্ণ অংশ, তাহলে ব্যাসার্ধ কি হবে এই সম্পূর্ণ অংশের অর্ধেক হবে। অর্থাৎ এই ব্যাসকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি আমরা ব্যাসার্ধ পাবো, অর্থাৎ এই সম্পূর্ণ অংশের অর্ধেকটা হচ্ছে কি ব্যাসার্ধ। আর
দুটি ব্যাসার্ধ মিলে হচ্ছে কি একটি ব্যাস। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর সমান সমান d/2 আর ব্যাস হচ্ছে d সমান সমান 2r। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বোঝার ক্ষেত্রে। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? যদি আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকে অর্থাৎ আর এর মান দেওয়া থাকে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে কি a সমান সমান পাই আর স্কোয়ার। পাই হচ্ছে একটি ধ্রুব সংখ্যা যার মান হচ্ছে 3.1416। এটা কি কনস্ট্যান্ট, এই মান কখনোই পরিবর্তন হয় না পায়ের ক্ষেত্রে। যদি পাই কি মান আকারে প্রকাশ করা হয় অর্থাৎ রেডিয়ান আকারে প্রকাশ করা হয়, আর যদি পাইকে ডিগ্রি আকারে প্রকাশ করা হয় তাহলে পাই হচ্ছে 180 ডিগ্রির সমান। দুটির ক্ষেত্রে লক্ষণীয় বিষয় এটাই যে পাই যদি মান আকারে অর্থাৎ রেডিয়ান আকারে প্রকাশ করা হয় তাহলে পায়ের মান হচ্ছে 3.1416, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে এই পায়ের মানটাই ব্যবহার করা হয়। তাহলে পায়ের মান কিন্তু কনস্ট্যান্ট, এই মান কিন্তু কখনোই কি পরিবর্তন হয় না। তাহলে গোলাকার পরিবাহী বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, ক্ষেত্রফল হবে কি পাই আর স্কোয়ার। কিন্তু যদি আমাদের বৃত্তের ব্যাস দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব? আমরা জানি কি যে ব্যাসার্ধ হচ্ছে কি আর সমান সমান d/2। তাহলে এই আর এর জায়গায় যদি আমি d/2 বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। সেহেতু আমরা লিখতে পারি যে a সমান সমান পাই d/2 হোল স্কোয়ার। যেহেতু কি আর এর উপর স্কোয়ার আছে আর আর এর মান হচ্ছে কি d/2, তার মানে d/2 এর পুরাটার উপর কি হোল স্কোয়ার হবে। যদি আমরা স্কোয়ার কে ভেঙে লিখি তাহলে আমাদের সূত্রটি চলে আসবে যে এই স্কোয়ার যদি ডি এর উপরে বসাই তাহলে কি ডি স্কোয়ার হবে, আর 2 এর উপরে যদি স্কোয়ার বসাই তাহলে কি 2 দুগুণে 4 হবে। তাহলে আমরা সহজেই কিন্তু পেয়ে যাচ্ছি, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে সূত্র হবে এইটা যে a সমান সমান পাই আর স্কোয়ার। আর যদি ব্যাস অর্থাৎ ডি এর মান দেওয়া থাকে তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে এইটা, অর্থাৎ a সমান সমান পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে আমাদের গাণিতিক সমস্যার ক্ষেত্রে যদি পরিবাহীর গোলাকার বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রফল বা পরিবাহীর ক্ষেত্রফল সহজেই এই দুটি সূত্র থেকে নির্ণয় করতে পারি। আমরা কি জানি যে রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে কি আর সমান সমান রো এল বাই এ। আমরা কিন্তু এই সূত্র থেকে আপেক্ষিক রোধের মান কিভাবে বের করতে হবে অর্থাৎ আপেক্ষিক রোধের জন্য একটি সূত্র নির্ণয় করেছিলাম, কিন্তু পরিবাহীর দৈর্ঘ্য এল বা পরিবাহীর ক্ষেত্রফল এ এর জন্য কোনো সমীকরণ বা সূত্র তৈরি করা হয়নি। এই সূত্র থেকেই আমরা বাদবাকি সবগুলো সূত্র নির্ণয় করব। এই সূত্রকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা বলতে পারি যে আর সমান সমান রো এল বাই এ। অর্থাৎ রো এই পাশে একা থাকা যেই কথা আর এল এর সাথে গুণ আকারে থাকা কিন্তু সেই একই কথা। তাই আমরা এটাকে একটু সহজভাবে বোঝার জন্য এইভাবে লিখলাম। এখন যদি আমরা আর আর গুণ করি তাহলে আরো সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে এখানে এ কি ভাগ আকারে আছে, যদি সমানের এই পাশে চলে যায় অর্থাৎ আর গুণন করা হয় তাহলে কিন্তু এটা এই আর এর সাথে কি গুণ অবস্থায় চলে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি আর এ সমান সমান কি রো এল। এই সমীকরণ থেকেই কিন্তু আমরা বাদ বাকি তিনটি সমীকরণ নির্ণয় করব। তাহলে দেখা যাক যে এই সমীকরণ হতে আমরা প্রথমে কি ক্ষেত্রফলের সমীকরণটি নির্ণয় করি। আমরা যদি এই সমীকরণে অর্থাৎ আর এ সমান সমান রো এল, এই সমীকরণে যদি আমরা এ কে রাখি তাহলে এই আরটা এখানে কি গুণ আকারে আছে, সমানের ওই পাশে গেলে কি ভাগ আকারে চলে যাবে। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি হবে এ সমান সমান রো এল বাই আর। অর্থাৎ যদি আমার প্রশ্নে রো এল এবং আর এর মান দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল আমরা এই সমীকরণ হতে সহজে নির্ণয় করতে পারবো। 2 নম্বর সমীকরণটা আমরা একটু চিন্তা করি যে এই মূল সমীকরণ হতে আমরা 2 নম্বর সমীকরণটাকে চিন্তা করব যে আর এ সমান সমান রো এল। এই রো এল কে আমরা একটু ঘুরাই লিখি যে রো এল সমান সমান আর এ। একই কিন্তু এই আর এ সমান সমান রো এল আর রো এল সমান সমান আর এ, একই জিনিস। এখান থেকে আমরা কি আপেক্ষিক রোধ অর্থাৎ রো রেজিস্টিভিটি অর্থাৎ এই রো এর মান নির্ণয় করব। তাহলে আমরা যদি এই রো কে এখানে রাখি তাহলে এলটা যদি সমানের ওই পাশে চলে যায় তাহলে এই এলটাকে এখানে ভাগ আকারে বসবে। তাহলে আমরা লিখতে পারি যে রো সমান সমান আর এ বাই এল। অর্থাৎ এই সমীকরণ হতে যদি আমাদের প্রশ্নে রেজিস্ট্যান্স
পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আপেক্ষিক রেজিস্ট্যান্স কিন্তু এই সমীকরণ হতে নির্ণয় করতে পারি। এরপরে আমরা দেখব ৩ নম্বর সমীকরণটা কি। এই মূল সমীকরণ থেকেই আমরা ৩ নম্বর সমীকরণটি নির্ণয় করব, যে আর এ সমান সমান রো এল। এই রো এলটাকে আমরা এই পাশে নিলাম আর আর এ কে এই পাশে নিলাম, একই কথা। আর এ সমান সমান রো এল আর রো এল সমান সমান আর এ, একই কথা। এইখান থেকে আমরা কি পরিবাহীর দৈর্ঘ্য অর্থাৎ এই এল কে নির্ণয় করব। তাহলে এল কে যদি আমরা রেখে দিই, রোটা যদি সমান ওই পাশে চলে যায়, সেটা কি ভাগ আকারে বসবে, অর্থাৎ এল সমান সমান আর এ বাই রো। যদি গাণিতিক সমস্যায় রেজিস্ট্যান্স, পরিবাহীর ক্ষেত্রফল এবং রেজিস্টিভিটির মান দেওয়া থাকে, তাহলে পরিবাহীর দৈর্ঘ্য এই সমীকরণ হতে আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই অধ্যায়ের মূল সূত্রটি হচ্ছে রেজিস্ট্যান্সের সূত্র আর সমান সমান রো এল বাই এ। এই মূল সূত্র থেকে আমরা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমীকরণ নির্ণয় করেছি, সেটা হলো কি এ সমান সমান রো এল বাই আর। এই সমীকরণ হতেই আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্সের সূত্রের সমীকরণ নির্ণয় করেছি, সেটা হচ্ছে কি রো সমান সমান আর এ বাই এল। এবং এই সমীকরণ হতেই পরিবাহীর দৈর্ঘ্যের সমীকরণ আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে কি এল সমান সমান আর এ বাই রো। এই 4টা সমীকরণ কিন্তু আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ক্ষেত্রে। আমরা যদি এই ভেঙে ভেঙে কিভাবে আমরা বের করলাম সেটা যদি বুঝে থাকি, তাহলে এই বাকি 3টা মনে না রাখলেও চলবে। কারণ কি আমরা এই 1 নম্বর সমীকরণ হতেই কিন্তু এই বাকি 3টা নির্ণয় করেছি। যদি মনে রাখো তাহলে খুব ভালো, কারণ কি শর্টকাটে আমরা এটা ব্যবহার করতে পারবো। আর না হলে আমাদের কি ভেঙে 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 এই সমীকরণগুলো কি ওইখানে লিখতে হবে। ওইখানে যেন আমাদের ভেঙে ভেঙে না লিখতে হয়, তাই আমি এখানে ভেঙে ভেঙে দেখাই দিয়েছি, যেন এই সমীকরণ হতে কি বাদ বাকি 3টা সমীকরণ আমরা লিখতে পারি সরাসরি। তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে আর সমান সমান রো এল বাই এ, ক্ষেত্রফল হচ্ছে এ সমান সমান রো এল বাই আর, আপেক্ষিক রোধ হচ্ছে রো সমান সমান আর এ বাই এল, এবং দৈর্ঘ্য এল সমান সমান আর এ বাই রো। এই 4টা অবশ্যই কি মনে রাখা দরকার। এখন আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। প্রথম যে সমস্যাটি আছে সেখানে বলা হয়েছে যে 44 সেমি দীর্ঘ অর্থাৎ 44 সেমি একটি দৈর্ঘ্যের পরিবাহী এখানে বলা হয়েছে, এবং এই পরিবাহীর ব্যাস অর্থাৎ 0.12 মিলিমিটার ব্যাসের একটি তারের রেজিস্ট্যান্স দেওয়া আছে কি 15 ওহম। তারটির উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে আমাদের যেগুলো দেওয়া আছে যে 44 সেমি দীর্ঘ অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে কি 44 সেমি, 0.12 মিলিমিটার ব্যাস অর্থাৎ তারের ব্যাস দেওয়া আছে 0.12 মিলিমিটার, এবং তারের রেজিস্ট্যান্স দেওয়া আছে কি 15 ওহম। এই 3টা জিনিস আমাকে দেওয়া আছে। বলা হয়েছে যে তারের আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রশ্নে যেগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা লিপিবদ্ধ করি, তাহলে প্রথমেই দেওয়া আছে কি 44 সেমি দীর্ঘ অর্থাৎ দৈর্ঘ্য L ইজ ইকুয়াল টু 44 সেমি, এবং 0.12 মিলিমিটার ব্যাস, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, আর ব্যাসার্ধকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এখানে ব্যাসের কথা বলা হয়েছে, তাহলে ব্যাস হচ্ছে কি ডি, ডি সমান সমান কি 0.12 মিলিমিটার। আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কি সেন্টিমিটারে। আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে যদি এই মিলিমিটারকে সেন্টিমিটারে রূপান্তর করতে হয়, তাহলে কি আমাদের এই 0.12 কে কি 10 দ্বারা ভাগ করতে হবে। যদি 0.12 কে 10 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি আসে 0.12 কে আমরা কি 10 দ্বারা ভাগ করলে আসবে কি 0.012, এটাই আসে। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কি 0.012 সেন্টিমিটার। তাহলে ব্যাসের মান হচ্ছে কি 0.012 সেন্টিমিটার। আমাদের তারের রেজিস্ট্যান্স দেওয়া আছে কি 15 ওহম। তাহলে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু 15 ওহম। আমাদের জানতে চাওয়া হয়েছে কি আপেক্ষিক রেজিস্ট্যান্স। আপেক্ষিক রেজিস্ট্যান্সকে রো দ্বারা প্রকাশ করা হয়, এটাই আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই আপেক্ষিক রেজিস্ট্যান্স বের করার আগে আমরা আমাদের মূল সূত্রটি কি জানি, যে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু কি রো এল বাই এ। এই রো এল বাই এ থেকেই কিন্তু আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্স রো এর একটি
সমীকরণ তৈরি করেছিলাম। সেই সমীকরণটি হচ্ছে কি রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। আমাদের এখানে আর এর মান জানা 15 ওহম, এল এর মান জানা 44 সেন্টিমিটার, কিন্তু এ এর মান জানা নাই। এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কিন্তু পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটি ডাটা আমাকে দেওয়া আছে, সেটি হচ্ছে কি ব্যাস। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। এই ব্যাস থেকেই আমাদের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা জানি যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ব্যাস যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কি a ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে আমরা ডি এর মান যদি বসাই এবং পায়ের মান তো আমরা জানি যে পায়ের একটি কনস্ট্যান্ট মান, সেটি হচ্ছে কি 3.1416, আর ডি এর মান হচ্ছে কি 0.012 সেন্টিমিটার। এটা কি স্কোয়ারে আছে, স্কোয়ারে করে দিলাম। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করা হয় আসে কি 0.000113 সেন্টিমিটার, যাকে আমরা আরো সংক্ষেপে লিখতে পারি কি 1.13 ইন্টু 10 ইনভার্স 4 সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি পয়েন্টটাকে এইখানে কাউন্ট করি তাহলে কয় ঘর পরে হচ্ছে 1 2 3 4, 4 ঘর পরে যদি দশমিককে চিন্তা করি তাহলে কি 10 ইনভার্স 4 আসবে, অর্থাৎ 4 এখানে সেই ইনভার্স আকারে বসবে, কারণ কি দশমিকটা কি এই 4 ঘর পরে আমি এখানে কাউন্ট করা হয়েছে। এইটাই যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে যে আমাদের দেওয়া আছে যে 3.1416 ইন্টু 0.012 স্কোয়ার দেওয়া আছে, ভাগ কি দেওয়া আছে 4। এইটাকে যদি আমি ইকুয়াল দিই তাহলে আসে কি 1.130976 ইন্টু 10 ইনভার্স 4। আমরা দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর পর্যন্ত বিবেচনা করে থাকি, এখানে 2 ঘর পর্যন্তই দেওয়া হয়েছে। 1.13 ইন্টু 10 ইনভার্স 4 সেন্টিমিটার। তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম কি পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন এই এর মানটা যদি আমি এই 1 নম্বর সমীকরণে বসাই আর বাদবাকি আর এবং এল এর মানও যদি বসাই তাহলে কি আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্স পাওয়া যাবে। তাহলে আপেক্ষিক রেজিস্ট্যান্স রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। এখানে যদি আমরা আর এর মান 15, এর মান 1.13 ইন্টু 10 ইনভার্স 4 বসাই এবং এল এর মান আমাদের দেওয়া আছে কি 44, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসবে কি 0.385 ইন্টু 10 ইনভার্স 4। আর আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক হচ্ছে কি ওহম মিটার বা ওহম সেন্টিমিটার বা ওহম ইঞ্চ। আমাদের এখানে কি এককগুলো কি দৈর্ঘ্যের একক সেন্টিমিটার দেওয়া হয়েছে, ব্যাসের একক আমরা সেন্টিমিটারে পাইছি। তাহলে সেন্টিমিটারে যেহেতু দেওয়া আছে সেহেতু এখানে কি হবে ওহম সেন্টিমিটার হবে। যদি এখানে মিটারে হইতো তাহলে ওহম মিটার হইতো, যদি এখানে ইঞ্চিতে হইতো তাহলে এখানে ওহম ইঞ্চি হইতো। যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে তাই ওহম সেন্টিমিটার। এইটাকেই যদি আমি আরেকটু সংক্ষেপে লিখি যে দশমিকটা যদি আমি 3 এর পরে দেই তাহলে কি এই ইনভার্স 4 এর জায়গায় কি হবে ইনভার্স 5 হবে, যেহেতু 1 ঘর পরে আরো দশমিক সরে গেছে। তার মানে কি 3.85 ইন্টু কি 10 ইনভার্স 5 ওহম সেন্টিমিটার। অথবা আমরা যদি আরো 1 ঘর পরে দশমিককে চিন্তা করি তাহলে 10 ইনভার্স 6 হবে, অর্থাৎ 38.5। যেহেতু দশমিক কি এখান থেকে আরো 1 ঘর পরে চলে গেছে তাহলে আমি কি 38.5 ইন্টু 10 ইনভার্স 6 ওহম সেন্টিমিটার। এই যে এখানে যে 3টা লাইন দেওয়া হয়েছে এর যে কোনো একটা দিয়েও আমরা উত্তরকে প্রকাশ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। এই তিনটাই কিন্তু একই রেজাল্ট প্রদর্শন করতেছে। এইটাকে ক্যালকুলেশন করে আমাদের আসছে কি 0.385 10 ইনভার্স 4। এই দশমিককে যদি আমি 1 ঘর পরে দিই তাহলে এই 4 এর জায়গায় 5 হয়েছে। এই দশমিককে যদি আরো 1 ঘর পরে দেওয়া হয় তাহলে হয়েছে কি 38.5, আর এখানে হয়েছে কি 10 ইনভার্স 6, অর্থাৎ দশমিক 1 ঘর করে পিছাচ্ছে আর 10 ইনভার্সের পরে কি 1 করে বাড়তেছে। এখানে ছিল 0.3 তাই 10 ইনভার্স 4 ছিল, এখানে 3 এর পরে পয়েন্ট হয়েছে তাই 10 ইনভার্স 5 হয়েছে, আর এখানে 8 এর পরে দশমিক হয়েছে তাই কি 10 ইনভার্স 6 হয়েছে। অর্থাৎ কি 1 ঘর করে দশমিক পিছাচ্ছে আর 10 ইনভার্সও কি 1 ঘর করে বৃদ্ধি পাচ্ছে। এটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান আসতেছে
38.5 ইন্টু 10 ইনভার্স 6 সেন্টিমিটার। এইটাকে যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে আমরা আরো দেখতে পাবো যে দেওয়া আছে, প্রথমে উপরে কি দেওয়া আছে 15 ইন্টু 1.13 ইন্টু 10 ইনভার্স 4, ব্রেকার ক্লোজ করলাম, ভাগ কি দেওয়া আছে 44। এটাকে যদি আমি ইকুয়াল করি দেওয়া আছে কি 3.8522722727 ইন্টু 10 ইনভার্স 5, অর্থাৎ আমাদের যে এই যে রেজাল্টটা, হ্যাঁ 3.85, এখানে কি সেই 3.85 ইন্টু 10 ইনভার্স 5, দশমিকের পরে 2 ঘর বা 3 ঘর পর্যন্ত কাউন্ট করা হয় এবং এরপরে যে গুণ 10 ইনভার্স 5 সেটা লেখা হয়। ক্যালকুলেটরে করলে ডাইরেক্ট আমাদের এই মানটাই চলে আসছে। তো আমরা এই তিনটার যে কোনো একটা লিখে উত্তর দিলেও হয়ে যাবে। 2 নম্বর সমস্যায় বলছে যে 0.4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাস বিশিষ্ট 110 ইন্টু 10 ইনভার্স 6 ওহম সেমি আপেক্ষিক রেজিস্ট্যান্স। ওহম সেমি কিসের একক? আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক। এটা ওহম সেমি হতে পারে, ওহম মিটার হতে পারে, ওহম ইঞ্চি হতে পারে। এটা কি আপেক্ষিক রেজিস্ট্যান্সের একক। আপেক্ষিক রেজিস্ট্যান্সের একটি কত দৈর্ঘ্যের পরিবাহী, কত দৈর্ঘ্যের পরিবাহী, এখানে দৈর্ঘ্যকে চাওয়া হয়েছে যে কত দৈর্ঘ্যের পরিবাহীর রেজিস্ট্যান্স 11 ওহম হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি 0.4 মিলিমিটার ব্যাস 110 ইন্টু 10 ইনভার্স 6 ওহম সেমি আপেক্ষিক রেজিস্ট্যান্স এবং পরিবাহীর রেজিস্ট্যান্স দেওয়া আছে 11 ওহম। আমাদের চাওয়া হয়েছে কত দৈর্ঘ্যের, অর্থাৎ এল এর মান এখান থেকে চাওয়া হয়েছে। তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা এক পাশে লিখি, যে প্রথমে দেওয়া আছে কি ব্যাস ডি ইজ ইকুয়াল টু 0.4 মিলিমিটার। যেহেতু আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্স ওহম সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটারে আছে, সেহেতু এই ব্যাসকে কি আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে রূপান্তর করি। আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে এই মিলিমিটারকে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে কি সেন্টিমিটারে চলে আসবে, তাহলে আসবে কি 0.04 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসের মান পাইলাম কি 0.04 সেন্টিমিটার। আমাদের দেওয়া আছে যে আপেক্ষিক রেজিস্ট্যান্স 110 ইন্টু 10 ইনভার্স 6 সেন্টিমিটার, সেটাই এখানে দেওয়া আছে, ওহম সেন্টিমিটারে দেওয়া আছে। এবং আমাদের চাওয়া হয়েছে কি কত দৈর্ঘ্যের পরিবাহী, অর্থাৎ দৈর্ঘ্যের মান চাওয়া হয়েছে, এল এর মান চাওয়া হয়েছে এবং রেজিস্ট্যান্সের মান কি আর এর মান দেওয়া আছে 11 ওহম, সেটা আমাদের দেওয়া আছে। তো আমরা যদি দৈর্ঘ্যকে বের করতে চাই তাহলে আমাদের প্রধান সূত্র হচ্ছে রেজিস্ট্যান্সের সূত্র, সেটা আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। ওইখান থেকে যদি আমরা এল এর মান বের করতে চাই সেখানে কি আমাদের রো এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, কিন্তু এর মান দেওয়া নাই। এই এর মান বের করার জন্য কি আমাদের ব্যাস দেওয়া আছে। যদি ব্যাস দেওয়া থাকে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি হবে, পাই ডি স্কয়ার বাই 4। এই ডি এর মান যদি আমরা এখানে বসাই দেই, আর পায়ের মান তো আমরা জানি যে 3.1416, আর ডি এর মান বসালাম কি 0.04, উপরে কি স্কয়ার আছে। এইটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে কত 0.001256 সেন্টিমিটার স্কয়ার। যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেহেতু কি বর্গ হবে, স্কয়ার হবে। এই যে এখানে যে ডি এর মানের উপরে কি স্কয়ার আছে, তাই সেন্টিমিটারের উপরে কি স্কয়ার হয়েছে। এইটাকে যদি আমরা আরেকটু শর্ট করে লিখি তাহলে আসবে কত, যে আমরা দশমিকটাকে যদি আমরা 1 এর পরে দেই তাহলে কয় ঘর হলো 1 2 3, তার মানে আমাদের 10 ইনভার্স 3 হবে। 1.256 ইন্টু কি 10 ইনভার্স 3 সেন্টিমিটার। এইটাকে যদি আমি ক্যালকুলেশনের মাধ্যমে ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে কি দেখি আমরা 3.1416 ইন্টু 0.04 স্কয়ার ভাগ কত 4। এটাকে যদি ইকুয়াল করি তাহলে আমাদের দেখা যাচ্ছে কি 1.256, আমরা এই 6 পর্যন্ত নিয়েছি, দশমিকের পরে 2 থেকে 3 ঘর পর্যন্ত নেওয়া যায়, আমরা 3 ঘর পর্যন্ত নিলাম, তাহলে আসলো কি 1.256 ইন্টু 10 ইনভার্স 3, এই যে 10 ইনভার্স 3 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেয়ে গেলাম, অর্থাৎ এর মান আমাদের জানা হয়ে গেল। এখন আমরা দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য বের করার জন্য আমাদের প্রথম সূত্র কি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখান থেকে আমরা এল এর মানটাকে বের করব। সেটা আমরা যদি ভেঙে ভেঙে দেখি যে এখানে
এইটা কি নিচে আছে, এই আর এর সাথে যদি ক্রস গুণন করি তাহলে এটা এখানে ভাগ আকারে আছে, সমান এই পাশে চলে গেলে কি হবে, গুণ আকারে হয়ে যাবে। সেটা যদি আমরা দেখাই তাহলে কি হবে, আর ইজ ইকুয়াল টু রো এল। আমাদের দরকার কি এল, তাহলে এই রোটা এল এর সাথে গুণ আকারে আছে, সমানের এই পাশে চলে গেলে কি এই আর এ এর নিচে কি ভাগ আকারে এই রোটা কি বসবে। তাহলে আমরা দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু লিখতে পারি কি আর এ বাই রো। এখন আর এর মান আর রো এর মান যদি আমি বসাই তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় যে জিনিস সেটা কি দৈর্ঘ্যের মান পেয়ে যাব। তাহলে আর এর মান হচ্ছে 11, এর মান হচ্ছে 1.256 ইন্টু 10 ইনভার্স 3, এবং রো এর মান হচ্ছে 110 ইন্টু 10 ইনভার্স 6 ওহম সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে কি 125.6 সেন্টিমিটার। কারণ আমাদের এটা সেন্টিমিটার এককে আসবে, কারণ কি আমাদের ব্যাস কি সেন্টিমিটারে আছে এবং আপেক্ষিক রেজিস্ট্যান্সও কি সেন্টিমিটারে আছে, তাই আমাদের দৈর্ঘ্যের এককও কি সেন্টিমিটারে আসবে। এই অংশকে যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে আরো ভালো বোঝা যাবে। প্রথমে দেওয়া আছে 11, তারপরে আছে কি ইন্টু 1.256 ইন্টু 10 ইনভার্স 3, ভাগ দেওয়া আছে কত 110 ইন্টু 10 ইনভার্স 6। এটা আমাদের ভাগ আকারে দেওয়া আছে। এটাকে যদি ইকুয়াল ভাবে করি তাহলে আমাদের কত আসে 1.25 ইন্টু 6 সেন্টিমিটার। এটাই আমাদের ক্যালকুলেশনে চলে আসছে, তার মানে আমাদের রেজাল্ট ঠিক আছে। 3 নম্বর সমস্যায় বলছে যে কত দৈর্ঘ্যের একটি ম্যাঙ্গানিজ তার, অর্থাৎ দৈর্ঘ্য চাওয়া হয়েছে যে কত দৈর্ঘ্যের ম্যাঙ্গানিজ তারের রেজিস্ট্যান্স 1 ওহম, অর্থাৎ রেজিস্ট্যান্স আর এর মান দেওয়া আছে কি 1 ওহম, তারের ব্যাস দেওয়া আছে 0.5 মিলিমিটার, এবং তারের আপেক্ষিক রেজিস্ট্যান্স দেওয়া আছে কি 42 ইন্টু 10 ইনভার্স 6 ওহম সেমি। এগুলো কি আমাদের দেওয়া আছে, আমাদের চাওয়া হয়েছে যে কি দৈর্ঘ্য চাওয়া হয়েছে। তাহলে আমরা যদি প্রশ্নের দেওয়া জিনিসগুলো লিপিবদ্ধ করি তাহলে আমাদের কি কি দেওয়া আছে, দৈর্ঘ্য চাওয়া হয়েছে কত দৈর্ঘ্যের, তার মানে দৈর্ঘ্য চাওয়া হয়েছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে কি 1 ওহম, তারের ব্যাস দেওয়া আছে 0.5 মিলিমিটার। প্রশ্নে আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্স দেওয়া আছে কি ওহম সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটারে দেওয়া আছে, আর আমাদের ব্যাস দেওয়া আছে মিলিমিটার। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে রূপান্তর করব। আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, তাই 10 দিয়ে ভাগ করা হয়েছে, এটাকে যদি ভাগ করা হয় 0.05 সেন্টিমিটার চলে আসবে। আর আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্স দেওয়া আছে 42 ইন্টু 10 ইনভার্স 6 ওহম সেন্টিমিটার। তাহলে আমাদের যে রেজিস্ট্যান্সের সূত্র আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এখানে এল চাওয়া হয়েছে, আর এর মান দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে, শুধু নাই কি এর মান নাই, কিন্তু এই এর মান দেওয়া বের করার জন্য ব্যাস দেওয়া আছে। তাহলে আমরা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি পাই ডি স্কোয়ার বাই 4। এখানে পাই এর মান 3.1416 এবং ডি এর মান কি 0.05। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে কি 0.001963 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে যদি সংক্ষেপে লেখা হয় তাহলে আসবে কি 1.963 ইন্টু 10 ইনভার্স 3 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এইটাকে যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে আরো ভালো বোঝা যাবে। আমাদের দেওয়া আছে 3.1416 ইন্টু দেওয়া আছে কি 0.05 হোল স্কোয়ার, ভাগ দেওয়া আছে কি 4। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আসে কি 1.9635। আমরা দশমিকের পরে 3 ঘর নিলাম, 963 ইন্টু কি 10 ইনভার্স 3। তার মানে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর মান পেয়ে গেলাম। আমাদের লাগবে কি দৈর্ঘ্য এল। ঠিক আগের গাণিতিক সমস্যার অনুরূপ এই সমস্যা। তাহলে আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু কি রো এল বাই এ, এখান থেকে আমাদের এল এর মান বের করতে হবে। যদি আমরা ঠিক আগের মতো করে ক্রস গুণন করি তাহলে দেখা যাবে কি আর এ ইজ ইকুয়াল টু রো এল। আমরা এল কে রাখবো, রো কে এই পাশে নিয়ে গেলে কি ভাগ আকারে চলে যাবে, তাহলে কি এল ইজ ইকুয়াল টু আর এ বাই রো। এখানে যদি প্রতিটির মান আমি বসিয়ে দেই তাহলে এল এর মান পাওয়া যাবে। আর এর মান আছে কি আমাদের 1 ওহম, এ এর মান আমরা পাইছি কি 1.963 ইন্টু 10 ইনভার্স 3 সেন্টিমিটার, এবং রো এর মান আমরা জানি যে 42 ইন্টু 10 ইনভার্স 6 ওহম সেন্টিমিটার। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে
আসবে কি 46.738 সেন্টিমিটার। এটাই আমাদের এখান থেকে চাওয়া হয়েছে। এই অংশটাকে আমরা যদি এখন ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে উত্তরটা সঠিক আছে কিনা আমরা একটু দেখব। যে দেওয়া আছে 1 ইন্টু 1.963 ইন্টু 10 ইনভার্স 3 ভাগ আছে কত 42 ইন্টু 10 ইনভার্স 6 যদি ইকুয়াল দেই তাহলে আসে কত 46.738 দশমিকের পরে 3 ঘর বিবেচনা করা হয়েছে। আমাদের উত্তর কি তাহলে ঠিক আছে বলা যায়। তাহলে আমরা পরিবাহী তারের ম্যাঙ্গানিজ তারের দৈর্ঘ্য পেয়ে গেলাম কি 46.738 সেন্টিমিটার। সমস্যা নাম্বার 4 যেখানে বলা হয়েছে যে একটি তারের রেজিস্ট্যান্স 1 ওহম এবং ব্যাস 1 মিলিমিটার। যদি এর আপেক্ষিক রেজিস্ট্যান্স 41 ইন্টু 10 ইনভার্স 6 ওহম সেন্টিমিটার হয় তবে তারের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আগের সমস্যার মতোই এখানে দেওয়া আছে যে রেজিস্ট্যান্স দেওয়া আছে 1 ওহম, ব্যাস দেওয়া আছে 1 মিলিমিটার। এই মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে রূপান্তর করব। 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার, তাই কি 10 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে আসবে কি 0.1 সেন্টিমিটার। আমাদের আপেক্ষিক রেজিস্ট্যান্স দেওয়া আছে কি 41 ইন্টু 10 ইনভার্স 6 ওহম সেন্টিমিটার। আমাদের চাওয়া হয়েছে কি দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে পাই ডি স্কোয়ার বাই 4। এই পায়ের মান আমরা জানি 3.1416 এবং ডি এর মান কি 0.1 স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে কি 0.04854 সেন্টিমিটার স্কোয়ার। এটাকে যদি আরো সংক্ষেপে লেখা হয় তাহলে আসে কি 7.856 ইন্টু 10 ইনভার্স 3 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। আমাদের লাগবে কি দৈর্ঘ্য। আমরা জানি রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে আসবে কি আমাদের আর এ সমান সমান রো এল। আমাদের লাগবে কি এল রাখা লাগবে, রো কে এই পাশে পাঠিয়ে দিব তাহলে রো কি ভাগ আকারে চলে যাবে। তাহলে এল হবে আর এ বাই রো। আর এর মান আমরা জানি 1 ওহম, এর মান আমরা বের করছি 7.856 ইন্টু 10 ইনভার্স 3 এবং রো এর মান আমাদের দেওয়া আছে 41 ইন্টু 10 ইনভার্স 6 ওহম সেন্টিমিটার। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে কি 191.606 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য পাওয়া গেল কি 191.606। এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে প্রথমে আছে 1 ইন্টু 7.856 ইন্টু 10 ইনভার্স 3 ভাগ কি দেওয়া আছে 41 ইন্টু 10 ইনভার্স 6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে কত 191.609 609 কোনো সমস্যা নেই, পয়েন্টের পরে কিছু ভেরিয়েশন হলে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের মূল মান কিন্তু ঠিকই আছে 191.6, এইটুকু তো ঠিকই আছে। দশমিকের পরে যদি 4-5 ভেরিয়েশন আসে তো কোনো সমস্যা নেই। সমস্যা নম্বর 5 যেখানে বলা আছে যে 1 মিলিমিটার ব্যাস এবং 1 মিটার দীর্ঘ বিশিষ্ট একটি তারের রেজিস্ট্যান্স 2 ওহম, তারের উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্স নির্ণয় করো। তো আমাদের দেওয়া আছে ব্যাস d ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার, মিলিমিটার দেওয়া আছে, এটাকে আমরা কি সেন্টিমিটারে রূপান্তর করি। 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। তাহলে 1 কে 10 দ্বারা ভাগ করা হয়েছে তাহলে আসবে কি 0.1 সেন্টিমিটার। এরপরে দেওয়া আছে দৈর্ঘ্য কি 1 মিটার, এটা দেওয়া আছে কি 1 মিটার কিন্তু ব্যাস কি সেন্টিমিটার, তাহলে এই মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি যে 1 মিটার সমান সমান কি 100 সেন্টিমিটার এবং আমাদের রেজিস্ট্যান্স দেওয়া আছে কি 2 ওহম। আমাদের চাইছে কি তারের উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্স অর্থাৎ রো এর মান জানতে চাওয়া হয়েছে। যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে কি a is equal to pi d স্কয়ার বাই 4। তাহলে মান যদি আমরা বসাই পায়ের মান হচ্ছে 3.1416 এবং ডি এর মান কি 0.1। যেহেতু এটা সেন্টিমিটারে আছে তাহলে কি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিতে আসবে সেন্টিমিটার স্কয়ারে আসবে। তার মানে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আসবে কি 0.00785 সেন্টিমিটার স্কয়ার। যদি এটাকে আমি সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে আসবে কি 7.856 ইন্টু 10 ইনভার্স 3 সেন্টিমিটার স্কয়ার।
যেহেতু এই দশমিকটা কয় ঘর পরে গেছে, 1 2 3, তাই কি 10 ইনভার্স 3 সেন্টিমিটার স্কোয়ার। আমরা জানি কি রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। সেই সমীকরণ থেকে রো এর একটি সমীকরণ আমরা নির্ণয় করেছিলাম যে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। আমরা সেই সমীকরণটি এখানে ডাইরেক্ট বসিয়ে দিছি। যদি এই ডাইরেক্টটা না বুঝে থাকেন তাহলে একটু ভিডিওটা টেনে এই রো এর সমীকরণ আমরা যে নির্ণয় করেছিলাম সেই অংশটুকু দেখে নিন, তাহলে আর এটা সমস্যা হবে না। আমরা এখানে ডাইরেক্ট রো এর সমীকরণটি বসিয়ে দিয়েছি যে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। তাহলে আর এর মান 2 এবং এ এর মান 7.856 ইন্টু 10 ইনভার্স 3 বসাইলাম এবং এল এর মান কত, 100 সেন্টিমিটার। তাহলে আমাদের এই ক্ষেত্রফল কি সেন্টিমিটারে, দৈর্ঘ্য কি সেন্টিমিটারে, তাহলে রো এর মান কিতে আসবে, সেন্টিমিটারে আসবে। তাহলে রো হবে কি ওহম সেন্টিমিটারে। যদি এটাকে ক্যালকুলেশন করা হয় আমাদের আসবে কি 0.000157 ওহম সেন্টিমিটার। এটাকে যদি আমি সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে লিখতে পারবো কি 1.57 ইন্টু 10 ইনভার্স 4 ওহম সেন্টিমিটার। কারণ কি দশমিক কয় ঘর পরে গেছে, 1 2 3 4, অর্থাৎ 1 এর পরে গেছে, মানে 4 ঘর পরে দশমিক বসছে, তাই কি 10 ইনভার্স 4 ওহম সেন্টিমিটার। আমরা যদি এখানে দশমিকই ব্যবহার না করি, অর্থাৎ দশমিকটা যদি এই 7 এর পরে হয় তাহলে কি আরো 2 ঘর বেড়ে যাবে, তাহলে কি 10 ইনভার্স 6 হবে। এটাই এখানে লিখছে যে 157, অর্থাৎ দশমিক কিন্তু 7 এর পরে আছে। আর যেহেতু 7 এর পরে দশমিক আছে এবং দশমিকের পরে কি সব শূন্য বিবেচনা করা হয়, তাই এখানে দশমিকটা বসানো হয়নি, ডাইরেক্ট লেখা হয়েছে কি 157 ইন্টু কি 10 ইনভার্স 6 ওহম সেন্টিমিটার। এটাই আমাদের এখানে চাওয়া হয়েছে কি আপেক্ষিক রেজিস্ট্যান্স। তার মানে আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এই অংশটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করি আমাদের দেওয়া আছে 2 ইন্টু 7.854 ইন্টু 10 ইনভার্স 3 ভাগ কি দেওয়া আছে 100। তাহলে আমাদের রেজাল্ট আসলো কি 1.5708 10 ইনভার্স 4। এই যে এইটা আসছে 1.57, এই যে 1.57 ইন্টু 10 ইনভার্স 4, এই যে 10 ইনভার্স 4। অর্থাৎ এইটাকে ক্যালকুলেশন করার পরে আমি এইটা দিয়ে উত্তর লিখি বা এইটা দিয়ে উত্তর লিখি বা এইটা দিয়ে উত্তর লিখি, যে কোনো একটা দিয়ে উত্তর লিখলেই সে উত্তরটা কি সঠিক হবে, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা নাম্বার 6 বলা হয়েছে যে 44 মিলিমিটার ব্যাস 200 মিটার লম্বা একটি তামার তারের রেজিস্ট্যান্স 21 ওহম হলে এর আপেক্ষিক রেজিস্ট্যান্স ওহম মিটারে কত হবে। এখানে কিন্তু উল্লেখ করেই দিছে যে ওহম মিটার, অর্থাৎ আমি এটাকে কি ওহম সেন্টিমিটারে বা ওহম ইঞ্চিতে প্রকাশ করতে পারবো না, এখানে ওহম মিটারই প্রকাশ করতে হবে। যদি এরকম উল্লেখ না থাকতো তাহলে আমি ওহম সেন্টিমিটার বা ওহম ইঞ্চিতে প্রকাশ করতে পারতাম, কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কি ওহম মিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা লিখি, যে প্রথমেই দেওয়া আছে কি ব্যাস দেওয়া আছে যে 44 মিলিমিটার অর্থাৎ 44 মিলিমিটার। যেহেতু আমাদেরকে ওহম মিটার অর্থাৎ মিটারে প্রকাশ করতে হবে তাহলে এই মিলিমিটারকে মিটারে রূপান্তর করতে হবে। আমরা জানি যে 1 মিটার সমান সমান কি 1000 মিলিমিটার। তাহলে এই 44 মিটারকে কি 1000 দ্বারা ভাগ করলে আমরা সেটাকে মিটারে রূপান্তর করতে পারি, তাই সেটা কি 1000 দ্বারা ভাগ করা হয়েছে। এই 44 কে যদি আমি 1000 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 0.044 মিটার। তাহলে এই ব্যাস 44 মিলিমিটার থেকে আমরা পেলাম কি 0.044 মিটারে পেয়ে গেলাম। এরপর আমাকে দেওয়া আছে যে 200 মিটার লম্বা অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে কি 200 মিটার। তারপরে দেওয়া আছে তারের রেজিস্ট্যান্স 21 ওহম, আর ইজ ইকুয়াল টু কি 21 ওহম। আমাদের চাওয়া হয়েছে কি আপেক্ষিক রেজিস্ট্যান্স ওহম মিটারে চাওয়া হয়েছে। যেহেতু ব্যাস দেওয়া আছে সেহেতু আমাদের এই তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু কি হবে পাই ডি স্কোয়ার বাই 4। পায়ের মান আমরা জানি 3.1416 এবং ডি এর মান হচ্ছে 0.044 মিটার, তাহলে 0.044 দিয়ে দিলাম আর ডিভাইডেড বাই কি 4 আছে। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কি 0.00152
মিটার স্কোয়ার, যেহেতু কি এই ব্যাস মিটারে আমরা রূপান্তর করে ফেলেছি। এইটাকে যদি আমরা একটু শর্ট ভাবে লিখি তাহলে লিখতে পারবো 1.52 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার। যেহেতু 1 এর পরে দশমিক দেওয়া হয়েছে তাহলে কয় ঘর, 1 2 3, তাহলে 10⁻³ মিটার স্কোয়ার। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন আমাদের চাওয়া হয়েছে আপেক্ষিক রেজিস্ট্যান্স। আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্সের যে সমীকরণ তৈরি করেছিলাম সেটি হচ্ছে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। এই সমীকরণটা আসছে রেজিস্ট্যান্সের সূত্র আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এই সূত্র থেকে আপেক্ষিক রেজিস্ট্যান্সের সমীকরণটি আনা হয়েছে যে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। কিভাবে এটা আনা হয়েছে সেটা কিন্তু আমরা প্রথম দিকেই দেখিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে একটু ভিডিওর পিছনে গিয়ে সমীকরণটি দেখে আসুন। এখন যদি আমরা আর এ এবং এল এর মান বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা এই রেজিস্টিভিটির মান পেয়ে যাব, যেখানে আর এর মান 21, এর মান 1.52 ইন্টু 10⁻³ এবং এল এর মান কি 200। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় আমরা পাবো কি 1.596 ইন্টু 10⁻⁴ ওহম মিটার। কারণ কি আমাদের ক্ষেত্রফল আসছে কি মিটার স্কোয়ারে এবং এলও আছে কি মিটারে, তাহলে কি আমাদের এটা মিটারই আসবে। এই একককে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে কি এই রেজিস্ট্যান্সের একক কিতে আছে, এই ওহমে আছে। তারপরে গুণ আছে কি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিতে আছে, মিটার স্কোয়ার আছে, মিটার স্কোয়ারে আমরা দিয়ে দিলাম। এবং এই এল এর মান কিতে আছে, মিটারে আছে। তাহলে এই মিটার আর এই মিটার স্কোয়ারে কাটলে কি একটা মিটার থাকে, তাহলে কি ওহম মিটার থাকতেছে, এই সেই ওহম মিটার। তাহলে আমাদের প্রশ্নে যেটি চাওয়া হয়েছে সেটি কিন্তু আমরা পেয়ে গেছি যে আপেক্ষিক রেজিস্ট্যান্সের মান কি ওহম মিটারে আমরা প্রকাশ করতে পেরেছি। এই অংশটাকে যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখা যাবে যে আমাদের প্রথমে দেওয়া আছে কি 21 ইন্টু কি 1.52 ইন্টু কি 10⁻³ দেওয়া আছে, তাই তো। এরপরে আমাদের ভাগ আকারে আছে কি 200। এটাকে যদি ইকুয়াল দেওয়া হয় তাহলে আসে কি 1.596 ইন্টু 10⁻⁴, যেটা কি আমাদের পাওয়া গেছে। তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।